হাই, আজকে আমরা পড়ব সোডিয়াম কেমিস্ট্রি। এস ব্লক এলিমেন্টের মধ্যে আমরা লিথিয়াম কেমিস্ট্রি পড়ছিলাম। লিথিয়াম টপিকে আজকে আমরা পড়ব সোডিয়াম টপিক। আর কতগুলো জায়গা চেষ্টা করব কভার করতে, যেটা যেখান থেকে কোশ্চেন বরাবর আসে। তো সোডিয়ামের যে জায়গাগুলোতে কোশ্চেন আছে, আমরা স্টেপ বাই স্টেপ সেই জায়গাগুলো একটা স্কেচ আউটের মাধ্যমে আমরা চেষ্টা করবো কমপ্লিট করার জন্য, তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা করবো ইনিশিয়াল, তারপর আমরা করবো এনএইচ, আর ওখানে Na2O পারক্সাইড বানায়, অক্সাইড নয়, পারক্সাইড বানায়। এবং NaOH হচ্ছে বেসিক, সেখান থেকে আমরা করবো সোডিয়াম কার্বনেট, এবং সোডিয়াম কার্বন থেকে আমরা বের করবো সোডিয়াম বাইকার্বনেট। এই কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে এস ব্লক এলিমেন্ট সোডিয়ামের জন্য, যেখান থেকে কোশ্চেন বরাবরই আসে কিন্তু এক্সাম। NaCl হচ্ছে টেবিল সেল বলা হয় এটাকে, NaCl। এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড। কিভাবে হয় না, সোডিয়াম মেটাল একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এবার নিয়ন গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন পায়। অপর দিকে Cl অ্যাটম একটা ইলেকট্রন নেয়, Cl মাইনাস তৈরি করে, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন সোন। এবার Na প্লাস এবং Cl মাইনাসের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন থাকে, যেটাকে আমরা বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। যেটাকে আমরা বলছি আয়নিক বন্ড। এটা হচ্ছে আয়নিক মলিকুল, এটা সলিউবল। আমরা আগের দিন দেখেছিলাম কিভাবে ইনিশিয়াল ওয়াটার সলিউবল হয়, সলিউবল ইন ওয়াটার। আর ইনিশিয়াল কিন্তু কন্ডাক্ট করতে হয়, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হবে, এর জন্য কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কন্ডাক্ট করে কোন স্টেজে না, ইন মল্টিং অথবা অ্যাকোয়াস, অথবা অ্যাকোয়াস। AQUEOUS অ্যাকোয়াস স্টেট। যদি তোমাদের বলা হয় সলিড স্টেটে, সলিড ইনিশিয়াল গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কোশ্চেন হবে উত্তর হবে না, কারণ সলিড স্টেটে Na প্লাস Cl মাইনাস মুভ করতে পারবে না। একমাত্র মল্টি স্টেটে থাকলেই বা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে থাকলে তারা Na প্লাস ক্যাটায়ন, তো ক্যাটায়ন ক্যাথোডে যাবে এবং Cl মাইনাস অ্যানোডে যাবে। তো যদি ক্যাটায়নের মুভমেন্টই না হয়, তাহলে সেখানে ইলেকট্রিসিটির প্রবাহই হবে না। তার জন্য বলা হয়েছে যে মোবিলিটি ইম্পর্টেন্ট, মল্টেন অথবা অ্যাকোয়াস সলিউশনে মোবিলিটি থাকবে, তার কারণে ইনিশিয়াল সলিড স্টেজে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। বুঝতে পারলে? এবার দেখো, আমরা ইলেকট্রোলাইসিস পড়েছি। তো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার কি হয়, H প্লাস কি করে ক্যাথোডে যায়, একটা ইলেকট্রন নেয়, হাফ F2 তৈরি করে, ক্যাথোড রিঅ্যাকশন। রিঅ্যাকশন কেন, একটা ইলেকট্রন নিচ্ছে, আর 2H মাইনাস কি হয়, H2 plus O2 minus O2 half,
হাউ টু তৈরি করে। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড রিয়াকশন, তো এখানে কি অক্সিডেশন। এখন আমরা যদি ইনিশিয়ালি জলীয় দ্রবণের ইলেকট্রোলাইসিস করি তখন কি হবে? ইনিশিয়ালি জলীয় দ্রবণের অ্যাকোয়াস সলিউশন যদি আমরা ইলেকট্রোলাইসিস করি সেক্ষেত্রে কি হবে? ক্যাথোডে রিডাকশন হবে এবং অ্যানোডে অক্সিডেশন হবে। তো এখানে কি হলো, হাইড্রোক্সাইড আয়ন না এসে সিএল মাইনাস আয়ন আছে। সিএল মাইনাস আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে হাফ সিএল তৈরি করে। এইটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। অল্টারনেটিভ ভাবে এখানে কিন্তু H প্লাস একটা ইলেকট্রন নিয়ে হাফ H2 তৈরি করে। আগে যেরকম H প্লাস ছিল সেরকম H প্লাস থাকবে, এখানে কিন্তু Na প্লাস আসবে না, কিন্তু যেহেতু সেল মাইনাস আর OH মাইনাসের মধ্যে কম্পিটিশন হবে, OH মাইনাস বা সেল মাইনাস, সেক্ষেত্রে কিন্তু সেল মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে তার অক্সিডেশনের মাধ্যমে হাফ সেল গ্রুপ তৈরি করবে। এটা হচ্ছে অ্যাকোয়াস ইনিশিয়াল সলিউশনকে বলা হয় ব্রাইন সলিউশন। তো ব্রাইন ইলেকট্রোলাইসিসে কি হয়, একটা Cl2 তৈরি হয় অ্যানোডে। এটা পরীক্ষাতে আসতে পারে, ব্রাইনের ইলেকট্রোলাইসিস যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে অ্যানোডে কি তৈরি হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ইনিশিয়ালের রিয়াকশন করলাম। ইনিশিয়াল অ্যাকচুয়ালি আয়নিক মলিকিউল যেটা কিনা ইলেকট্রিসিটি পরিবহন করে। এখন এই ইনিশিয়ালকে যদি আমরা জলে রাখি, ইনিশিয়ালকে যদি আমরা জলের সাথে রিয়াকশন করি, মানে জলে যখন সলিউবল হয় তখন কি হয় অ্যাকচুয়ালি, ইনিশিয়ালি জলীয় দ্রবণ যেটা ইলেকট্রোলাইসিস করি তাহলে আমরা বললাম যে H2 প্লাস Cl2 গ্যাস বেরোবে আর সাথে NaOH তৈরি হবে। বুঝতে পারলো? তাহলে ইনিশিয়ালি জলীয় দ্রবণ যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে সেখানে NaOH তৈরি হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক ইন নেচার। আর এটা হচ্ছে ইলেকট্রোলাইট, কারণ আয়নিক মলিকিউল তার জন্য হচ্ছে ইলেকট্রোলাইট, কারণ হচ্ছে আয়নিক মলিকিউল। বুঝতে পারলে? আর সলিউবল ইন ওয়াটার। তাহলে আমরা শুরু করেছিলাম NaCl থেকে, এখন NaCl থেকে আমরা কোথায় পৌঁছলাম? NaOH। কিভাবে NaOH বানাবো? NaCl এর জলীয় দ্রবণ যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, আবার বলছি ব্রাইন সলিউশন যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা NaOH পাবো। আর এই NaOH হচ্ছে একটা বেস, যেটা কিনা একটা ইলেকট্রোলাইট এজেন্ট, কারণ হচ্ছে আয়নিক মলিকিউল। এর ভালো বোঝার চেষ্টা করো, এই NaOH আমরা কতগুলো রিঅ্যাকশন করবো, তাই বলে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বলা হয়। কস্টিক সোডা বলা হয় বা NaOH বলে কস্টিক সোডা। বুঝতে পারলে? কস্টিক সোডা আমরা কটা রিঅ্যাকশন করবো না, NaOH এর সাথে যদি আমরা CO2 রিঅ্যাকশন করি তাহলে কি পাবো? দেখো কিছু করতে হবে, কিভাবে রিঅ্যাকশন মনে রাখবে? CO2 থাকবে মনে রাখবে, কার্বনেট তৈরি হবে, কার্বনেট 2 মাইনাস হয়, এই সোডিয়াম প্লাস হয়, তো দুটো করতে পারতাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি CO2 এর সাথে রিঅ্যাকশন করতে হয় তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি হবে প্লাস ব্যালেন্স করলে ইকুয়েশন এবং জল তৈরি হবে। তো এটা হচ্ছে যখন আমরা লিমিটেড
লিমিটেড CO2 এর সাথে রিঅ্যাকশন করাবো, মানে CO2 যখন লিমিটেড তখন আমরা কি হবো, সোডিয়াম কার্বনেট হবো, Na2CO3, বুঝতে পারলো? তো সোডিয়াম হাইড্রোক্সাইড এই জলীয় দ্রবণে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে যদি আমরা CO2 গ্যাস পার্চ করি, সেটা করে যদি ঢোকাই, তাহলে কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এখন যদি এক্সেস আমরা CO2 ইউজ করি, যদি এক্সেস CO2 ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, CO2 এর সাথে আরেক মলিকিউল CO2 প্লাস জলীয় দ্রবণ জল তো আছে, বুঝলে? এর সাথে এর মধ্যে যদি আমরা আরো এক্সেস CO2 অ্যাড করতে থাকি, তাহলে কি হবে, সেক্ষেত্রে এটা তৈরি হবে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে, NaCO3। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে যদি আমরা CO2 যোগ করি, তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি হবে, এবং সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে যদি আমরা আরো এক্সেস অতিরিক্ত পরিমাণে CO2 যোগ করি, তাহলে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। একটা হচ্ছে এক্সেস আর একটা হচ্ছে লিমিটেড, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা শুরু করছি সোডিয়াম ক্লোরাইড থেকে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড এলাম, আমরা সোডিয়াম কার্বনেট এসেছি। তাহলে এরপর আমরা করবো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের কিছু জিনিস জায়গা পড়তে হবে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, এবং আমাদের বুঝতে হবে যে এগুলো কেন প্রয়োজনীয়, বা এগুলো নিয়ে কেমিস্ট্রি কেন ডেভেলপ হয়েছে। তো প্রথমে সোডিয়াম ক্লোরাইড তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে টেবিল সল্ট, আমাদের খাওয়ার জন্য অপরিহার্য। আর তারপর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেস, এটা কস্টিক সোডা বলা হয়। এরপর আমরা করবো Na2CO3। Na2CO3 কে বলা হয় ওয়াশিং সোডা। Na2CO3 কে বলা হয় ওয়াশিং সোডা। এর ফর্মুলা হচ্ছে, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে Na2CO3 10 মলিকুল ওয়াটার থাকে অ্যাজ এ কেলাস জল, কেলাস জল বলা হয়, বা ল্যাটিস ওয়াটার বলতে পারবো। ইংলিশটা আমরা মনে আসছে না। তো 10 মলিকুল জল কিন্তু ল্যাটিসের মধ্যে থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াশিং সোডার কেমিক্যাল ফর্মুলা। তো Na2CO3 আমরা কয়টা রিঅ্যাকশন করবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে Na2CO3 কিভাবে প্রিপারেশন করা হয়, কারণ এটা হচ্ছে ওয়াশিং সোডা, বুঝতে পারছো, ওয়াশিং ওয়াশিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, তাহলে এই মলিকুলটা বানাতে হবে। তো আমরা প্রথম বোঝার চেষ্টা করবো এই Na2CO3 সোডিয়াম কার্বনেট কিভাবে আমরা বানাতে পারি। বানাতে কেন হবে, কারণ এটা আমাদের প্রয়োজন। রাইট। তো কি হচ্ছে ব্যাপারটা, আমরা যে এতক্ষণ সলভের প্রসেস কি করা, সলভের প্রসেসের একটা প্রসেস যেখানে কি করা, NaCl এর সাথে NaCl আর ওয়াটার মানে বাইন্ড সলিউশন, বাইন্ড সলিউশনের সাথে অ্যামোনিয়া পাঠানো হয় এবং CO2 পাঠানো হয়। এরপরে কি তৈরি হবে, Na2CO3 তৈরি হবে। সরি, এখানে Na2CO3 তৈরি হবে, এখানে তৈরি হবে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে, আর অ্যামোনিয়া যুক্ত হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। NaCl আর অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। এই সোডিয়াম বাইকার্বনেট প্রেসিপিটেট করবে। কারণ কি না প্রেসিপিটেট করতে, কারণ হচ্ছে লো সলিবিলিটি। তো লো সলিবিলিটি হওয়ার কারণে এই সোডিয়াম বাইকার্বনেট প্রেসিপিটেট করবে। এটা হচ্ছে স্টেপ 1 সলভের প্রসেস। স্টেপ 1 হচ্ছে এটা, সলভের প্রসেস স্টেপ 1 হচ্ছে এটা। সোডিয়াম কার্বনেট কি বানাবো, NaCl সাথে ওয়াটার, অ্যামোনিয়া এবং CO2 রিঅ্যাকশন করলে আমরা সোডিয়াম বাইকার্বনেট, প্রথমে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে। এরপর স্টেপ 2 তে এই সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমরা হিট করি, সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে মানে থার্মাল ডিকম্পোজিশন হবে। থার্মাল ডিকম্পোজিশনের ফলে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস CO2 প্লাস ওয়াটার তৈরি হবে। তো বুঝতে পারলে সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য
আমরা প্রথমে NaCl রিঅ্যাকশন করবো অ্যামোনিয়া CO2 এর সাথে, অ্যামোনিয়া CO2 রিঅ্যাকশন তৈরি হবে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটকে হিট করলে আমরা পাবো সোডিয়াম কার্বনেট। আর স্টেপ 3 কিছু না, অ্যাকচুয়াল কস্টিক সোডা যেভাবে বানানো হয় সেটা হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশনে কি করা হয়, সোডিয়াম কার্বনেট NaCO3 কি করা হয় না, জলের মধ্যে সলিউবল জলের মধ্যে ঘোরানো হয়। এক্সেস জলের মধ্যে কি ঘোরানো হয়, জলের মধ্যে যে ডিজলভ করে রেখে দেওয়া হয়, কিছুদিন পরে দেখা যায় যে Na2CO3 10H2 এর ল্যাটিস বা ক্রিস্টাল পড়ে গেছে। তো নিচে ক্রিস্টাল পড়েছে, উপরে পরিষ্কার জল, তো সেই ক্রিস্টালটাকে করবো ফিল্টার করে নেবেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল ওয়াশিং সোডা। তো এইভাবে ওয়াশিং সোডা বানানো হয়। তো বুঝতে পারবে যে এস ব্লক এলিমেন্ট সোডিয়াম বা লিথিয়ামে কেন আমরা বলছি, কারণ দেখতে পাচ্ছি কস্টিক সোডা আমরা বললাম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রচুর কাজে লাগে, প্রচুর NaCl তো কাজে লাগে, আর তারপর সোডিয়াম কার্বন যেটা আমাদের কি হয় না ওয়াশিং সোডা হিসেবে ব্যবহার করা হয়। এরপরে দেখো আমরা করবো NaCO3। NaCO3 কিভাবে বানানো হয় আমরা দেখেছি, সলভের প্রসেসের ফার্স্ট স্টেপটাই হচ্ছে NaCO3 তৈরির প্রসেস। সলভের প্রসেস, তো সলভের প্রসেস কি করেছিলাম আমরা, NaCl এর সাথে NaCl ওয়াটার, এটাকে বলে ব্রাইন সলিউশন। ব্রাইন সলিউশনের মধ্যে যদি আমরা NH3 এবং CO2 গ্যাস চালাই তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু NaCO3 পাবো, সোডিয়াম বাইকার্বনেট প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় বেকিং সোডা। সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলতে পারে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও বেকিং সোডা বলা হয়। তো আমরা ডিসকাস করেছিলাম এটাকে যদি হিট করা হয় থার্মাল ডিকম্পোজিশনে বলে কি তৈরি হবে, থার্মাল ডিকম্পোজিশনে বলে কি তৈরি হবে Na2CO3। তো ভালো করে বোঝার চেষ্টা করে একটা জিনিস আমি বলতে চাইছি যে সোডিয়াম বাইকার্বনেটকে যখন হিট করা হয় তখন Na2CO3 তৈরি হচ্ছে। তো যখন রিঅ্যাকশন শুরু হচ্ছে তখন ধীরে ধীরে Na2CO3 ধীরে ধীরে তৈরি হচ্ছে, রিঅ্যাকশন শেষ হওয়ার সময় NaCO3 সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে আর Na2CO3 এর সঙ্গে পড়ে আছে, হিটিং কিন্তু চলছে। তার মানে কি বোঝাচ্ছে যে Na2CO3 কিন্তু ডিকম্পোজ করছে না, NaCO3 ডিকম্পোজ করছে। তার মানে Na2CO3 হচ্ছে স্টেবল। তাহলে এটা যদি ডিকম্পোজ করতো তাহলে তো আর প্রোডাক্ট তৈরি হওয়ার সমস্যা ভেঙে যেত। তাহলে এটাকে আমাকে বুঝতে হবে যে NaCO3 কে যদি হিট করা হয় তাহলে সেখানে Na2CO3 তৈরি হবে এবং সেক্ষেত্রে সেটা কিন্তু স্টেবল, থার্মালি স্টেবল। এবার প্রশ্ন হচ্ছে NaCO3 কে বেকিং সোডা কেন বলা হয়, সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং সোডা কেন বলা হয়, তার কারণ হচ্ছে NaCO3 কে যদি এখন যখন আমরা বেকিং প্রসেসে ইউজ করা হয় তখন হিট দেওয়া হয়, হিট দেওয়ার ফলে কি তৈরি হয় আমরা বললাম যে Na2CO3 তৈরি হয়, তার সাথে আর কি তৈরি হয়, তার সাথে তৈরি হয় CO2 প্লাস ওয়াটার। এই CO2 হচ্ছে গ্যাস, সেটা একটু বাবল তৈরি করে। তো এটা কি করে না ওই আটা বা যে বিভিন্ন যে জিনিসগুলো ইউজ করা হয় বেকিং এর সময়, যাই পাউরুটি বানান বা রুটি বানানো যাইবে, তো কি করে আটার মধ্যে যেটা মিশিয়ে দেওয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সেই ওই যে বাবলস গুলো তৈরি হয়, বাবলস গুলোর কারণে কি হয় না ভলিউমের এক্সপানশন হয়, এক্সপানশনের কারণে ফুলে ওঠে, পাউরুটি ফুলে ওঠে। তুমি বুঝতে পারছো বেকিং সোডা কেন ব্যবহার বলা হচ্ছে, কারণ এখানে CO2 রিলিজ হচ্ছে, CO2 গ্যাস তাহলে বেরোনোর সময় কি করবে ফুলে ফুলে দেবে পাউরুটিটাকে, তার কারণে এটাকে বলা হচ্ছে বেকিং সোডা। এবার দেখো ভালো বোঝার চেষ্টা করো আমরা কি করলাম, আমরা বললাম NaCl, তারপর বললাম NaOH, তারপর বললাম Na2CO3,
তাহলে NaHCO3। এটা হচ্ছে বেস, কারণ এখানে OH মাইনাস তৈরি হচ্ছে, এখানে OH মাইনাস তৈরি হচ্ছে, তার জন্য বেস। কিন্তু Na2CO3 বেসিক, সেটা কিভাবে বেসিক? অ্যাকচুয়ালি Na2CO3 যদি ওয়াটারের মধ্যে রাখবো তাহলে কি তৈরি হবে? সেখানে NaHCO3 তৈরি হবে। আচ্ছা, NaHCO3 তৈরি হবে, প্লাস তৈরি হবে OH মাইনাস। এই যে OH মাইনাস তৈরি হবে তার কারণে হচ্ছে Na2CO3 হচ্ছে বেসিক অবস্থা। Na2CO3 হচ্ছে বেসিক ইন নেচার। তাহলে এখন আমরা কি জানি, অ্যাসিডের সাথে বেসের রিঅ্যাকশন করলে কি হয়? সল্ট প্লাস ওয়াটার, আমরা এটা জানি, সল্ট প্লাস ওয়াটার। তাহলে চলো আমরা দেখি এদের সাথে রিঅ্যাকশন করালে কি তৈরি হবে। যেমন Na2CO3 সাথে যদি তুমি HCl এর রিঅ্যাকশন করাও তাহলে দু মলিকুল লাগছে, এটা ব্যালেন্স করলে বোঝা যাচ্ছে দু মলিকুল লাগছে, নাহলে শুধু যদি মনে রাখো কি তৈরি হবে, সোডিয়াম বাইকার্বনেট HCl এর মধ্যে সল্ট তৈরি হবে, NaCl হচ্ছে সল্ট প্লাস ওয়াটার তৈরি হবে। এখানে যদি কার্বন আছে তাহলে CO2 তৈরি হবে, CO2 বেরোবে, কার্বন আছে তাহলে CO2 বেরোবে। আর NaHCO3 সাথে যদি একই রকম ভাবে HCl এর রিঅ্যাকশন করানো হয় সেক্ষেত্রে কি হবে? একই রকম NaCl প্লাস ওয়াটার প্লাস CO2, বুঝতে পারলো? এইটা হচ্ছে একই রকম NaMH সঙ্গে যদি রিঅ্যাকশন করো HCl তাহলে কি হবে সেখানে? NaCl প্লাস ওয়াটার, বুঝতে পারলো? তো এইটা হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনের সঙ্গে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করানো হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করালে কি তৈরি হবে? এখানে NaMH তৈরি হবে প্লাস ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, তাই সলিড ক্যালসিয়াম কার্বনেট সলিড, ভেরি প্রেসিপিটেট করবে। তাহলে এটাই হচ্ছে সোডিয়াম কেমিস্ট্রি, যেটা ইম্পর্টেন্ট তোমাদের জি ইউনিটের জন্য। তো পরের দিন আমরা কত কোশ্চেন প্র্যাকটিস করবো এই টপিকে বলেছে, তোমরা দেখতে পাবে যে এই এস এবং পি বক্সে যে কোশ্চেনগুলো হয় একটু হার্ড হয়, মানে এখান থেকে নাম্বারটা কাটার একটা জায়গা তৈরি করা হয়, কারণ এখানে অনেক কিছু পড়তে হয় আর সব কিছু মিলিয়ে মিশিয়ে কোশ্চেন বানানো হয়। তার জন্য এই চ্যাপ্টারটা বারবার রিভিশন করতে হবে। আর এখানে আমরা কিছু কিছু জিনিস শিখবো, যেমন আজকে শিখলাম আমরা অ্যাসিড বেস রিঅ্যাকশনে সল্ট আর ওয়াটার তৈরি হয়, এই জায়গাটা আমরা শিখেছি, ফাদার্স রুল শিখেছি। আর ল্যাটিস এনার্জিটা আমরা বারবার বলছি, তার চেষ্টা করবো আরেকবার ভালো করে ল্যাটিস এনার্জিটা বুঝে দিতে পারবো, যে কখন ল্যাটিস এনার্জি বেশি হবে, কোন মলিকুলটা ওয়াটারলেস সলিউবল হবে, কোনটা ওয়াটার বেশি সলিউবল হবে, সেটা আমাদেরকে একটু বোঝানো, একটু বোঝাবো তোমাদেরকে। আমরা ফাদার্স রুলটাও পড়েছি যে আয়নিক তো প্রত্যেকটা আয়নিক মলিকুল তো আয়নিক, কিন্তু তাদের মধ্যে কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে সেই জায়গাটাও আমি বলেছি, কিন্তু আরেকটু বোঝাতে হবে যে আয়নিক মলিকুলের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কোত্থেকে আসছে। তো এটা একটা বড় মানে কি কেমিস্ট্রি বলতে পারো, যেটা প্রচুর কাজে লাগে, যে ফাদার্স রুল, কোভ্যালেন্ট ক্যারেক্টার, সেটা আমরা আরেকটু একভাবে ডিসকাস করবো। তো পরে আমরা ডিসকাস করবো এমসিকিউ এই টপিকের উপর।